আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ ৭ জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এদিকে গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা চলতে থাকলে ফিলিস্তিন মারা যাবে, আর ফিলিস্তিন মারা গেলে মানবতা মরে যাবে। বুধবার বোগোটায় মে ডে র্যালিতে অংশগ্রহণ করে কথা জানান তিনি। ক্ষমতা এলে যুক্তরাষ্ট্রের জন্য আয়রন ডোম তৈরি করবেন ট্রাম্প, আর তা হবে ইসরায়েলের চেয়েও আরও বেশি উন্নত। বুধবার মিশিগান অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, জো বাইডেন যা কিছু ছুঁয়ে দেন তাই আবর্জনা হয়ে যায়। এমনকি বাইডেনকে বিচারের মুখোমুখি করারও হুঁশিয়ারি দেন ট্রাম্প। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থিতার দৌড়ে এক প্রকার চূড়ান্ত রিপাবলিকান দলের ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের বাইডেন। কিন্তু জনপ্রিয়তার দৌড়ে ট্রাম্প অনেকটা এগিয়ে থাকায় অনেক মার্কিনই মনে করছেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখা যাবে তাকে। এমনকি এই ধারণা খোদ ডোনাল্ড ট্রাম্পেরও। আর তাই আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে কি কি করবেন, এরই মধ্যে তার এক লম্বা তালিকাও করে ফেলেছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের চেয়েও উন্নত আয়রন ডোম তৈরি করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বুধবার মিশিগানে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, বাইডেনের অযোগ্যতা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে একমাত্র সক্ষম ব্যক্তি ট্রাম্প নিজেই। বাইডেন যা কিছু ছুঁয়ে দেন তাই আবর্জনা হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করাবেন। বলেছেন, মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনকে ছাড় না দিলেও বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি হবেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। ভারতে লোকসভা নির্বাচনে দফায় দফায় চলছে ভোট গ্রহণ। এর মধ্যেই কর্ণাটক রাজ্যের দক্ষিণ বেলাগমে ভোটারদের উৎসাহ দিতে হট এয়ার বেলুন উড্ডয়ন করল দেশটির নির্বাচন কমিশন। অন্যদিকে গুজরাটের পশ্চিমাঞ্চলে স্কুল শিক্ষার্থীদের হাতে মেহেদি দিয়ে বিভিন্ন স্লোগানে লিখে দেয়া হচ্ছে ৭ মের তৃতীয় দফায় ভোট গ্রহণের বার্তা। ভারতে চলছে লোকসভা নির্বাচন। পরপর ৭ দফায় আগামী ১ জুন পর্যন্ত চলবে এই ভোট উৎসব। ৭ মে তৃতীয় দফায় ভোট গ্রহণের দিন সবাই যাতে অবাধে নিজেদের অধিকার প্রয়োগ করে সে বিষয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আকাশে হট এয়ার বেলুনে বিভিন্ন বার্তা লিখে উৎসাহ দেওয়া হচ্ছে ভোটারদের। বৃহস্পতিবার কর্ণাটক রাজ্যের দক্ষিণ বেলাগমে ব্যতিক্রমী এ উদ্যোগ নেন তারা। মূলত তরুণদের ভোট দিতে আগ্রহী করতে এ উপায় অবলম্বন করেন নির্বাচন কমিশন। কারণ অতিরিক্ত দাবদাহে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে খুবই উদ্বিগ্ন দেশটির রাজনৈতিক দলগুলো। এছাড়াও বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে চলছে বিয়ের মৌসুম, তা নিয়েও চিন্তার ভাঁজ সংশ্লিষ্টদের কপালে। এদিকে গুজরাটের পশ্চিমাঞ্চলে একটি স্কুলে শিক্ষার্থীদের হাতে মেহেদি দিয়ে ডিজাইন করে লেখা হচ্ছে নানা নির্বাচনী স্লোগান ও সচেতনতামূলক বার্তা। ৭ মের তৃতীয় দফায় ভোট উৎসবের বার্তা দিতেই ভিন্নধর্মী উদ্যোগ। ভারতের ১৩টি রাজ্যে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলবে ৭ দফায়। ৫৪৩টি আসনে লড়াই করছেন প্রার্থীরা। নাদিম মারজান, সময় সংবাদ। হঠাৎ জোয়ারের পানিতে ভাসল ইতালির ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থান। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। ভেনিস থেকে মাসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
ইতালির অনিন্দ সুন্দর ও সাগরের ভাসমান শহর ভেনিস। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 8টায় হঠাৎ সাগরের জোয়ারে তলিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান সান মার্কো স্কয়ার সহ ভেনিসের নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েন দ্বীপটিতে ঘুরতে যাওয়া হাজার হাজার পর্যটক। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন বহু ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যায় হঠাৎ করে ভেনিসে পানি উঠে যাওয়ায় অনেক পর্যটকের অনেক ভোগান্তির শিকার হয়েছেন। আমাদের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 96 সেন্টিমিটার উচ্চতায় অবস্থিত ভেনিসের নিম্নাঞ্চল, তাই সমুদ্রের জোয়ারে সহজেই তলিয়ে যায় অধিকাংশ এলাকা। প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সাগরে স্বাভাবিক জোয়ারের প্রভাব থাকলেও মে মাসের প্রথম সপ্তাহে এ ধরনের জোয়ারকে অস্বাভাবিক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। বিশ্ব ঐতিহ্য ও ইউনেস্কোর প্রথম সারির গুরুত্বপূর্ণ শহর ভেনিস। বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ্য করে শহরটি এগিয়ে যাচ্ছে গত কয়েক শতাব্দী ধরে। ইতোমধ্যে প্রায় 6,000 মিলিয়ন ইউরো খরচ করে শহর রক্ষায় একটি অটো ইলেকট্রনিক বাঁধ নির্মাণ করা হয়েছে, যা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রবল জোয়ারকে প্রতিহত করার জন্য ব্যবহার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মে মাসের শুরুতে অসময়ের জোয়ার জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, ইতালি। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতে। কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কতখানি তা তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ভারতীয় এক আইনজীবী। এছাড়া এই টিকার কারণে ভারতে যারা পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মহামারী করোনা থেকে বাঁচতে তৈরি হয় ভ্যাকসিন। জনের সত্যতা মেনে নিয়ে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানায় তাদের করোনার টিকা কোভিশিল্ডে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। করোনা মহামারীর সময় সারা বিশ্বের সঙ্গে ভারতবাসীও প্রতিষেধক হিসেবে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়েছিল। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করায় ব্রিটেনের পর জনস্বার্থে এবার ভারতের শীর্ষ আদালতেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া কতখানি তা তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। শীর্ষ আদালতের কাছে বিশাল তিওয়ারির আবেদন, এই টিকা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ তা খতিয়ে দেখতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমসের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হোক। এছাড়া এই টিকার কারণে ভারতে যারা পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার ঘটনা এবারই প্রথম নয়। 2023 সালে ব্রিটিশ আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন জেমি স্কট নামে এক ব্যক্তি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দিন দিন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, আর তাই আন্তর্জাতিক মহলের চাপের মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ স্বাধীনতার 54 বছর এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার স্থানীয় সময় বিকালে দেশটির একটি কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সেতু বন্ধন আরো দৃঢ় হবে বলে মন্তব্য করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। কূটনৈতিক সব রাষ্ট্রদূত এসেছিলেন, আপনারা দেখেছেন অনেক দেশের রাষ্ট্রদূত এসেছিলেন। প্রায় আমার ধারণা যে 40 বা 45 দেশের রাষ্ট্রদূত এখন পর্যন্ত আছেন। তো আমাদের এটা খুব একটু সাকসেসফুল ন্যাশনাল ডে হয়েছে। তবে সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানি আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য বিশ্বের অন্যান্য দেশ যখন তাদের দরজা বন্ধ করে দেয় তখন মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দেন, কিন্তু দিন দিন তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। তাই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত চাপ তৈরি করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গা ক্যাম্পগুলো যে ফ্যানাটিজম এবং টেরোরিজমের একটা ব্রিডিং স্পেস হিসেবে দাঁড়িয়েছে, নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমরা আশা করছি যে আমরা তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দিতে আমরা পারব। এদিকে স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে সম্পর্ক সেটি প্রশংসনীয় বলে জানিয়েছেন ব্রিটিশ এমপিরা। Got bonds of friendship, and tonight was an opportunity to come together and celebrate that. Two
countries who respect each other, who support each other. অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর A.K. আব্দুল মোমিন সহ বিভিন্ন দেশের হাই কমিশনার অংশ নেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালির রোমে শেষ হলো 4 দিনব্যাপী আন্তর্জাতিক উৎসব ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশের পুরানো ঐতিহ্য, খাবার, নানা ধরনের পণ্যের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পিয়ারা দি রোমার পেভিলিয়নগুলোতে ছিল বিভিন্ন দেশের দর্শকদের সরব উপস্থিতি। 15 ইউরো টিকিটের বিনিময়ে প্রবেশ করে উপভোগ করেন বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। 4 দিনের এই আয়োজন শেষ হয় বুধবার। খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নানা ধরনের পণ্য কেনাকাটা করেন আগত দর্শনার্থীরা। চমৎকার, খুবই সুন্দর, আমি মুগ্ধ এবং আমি আশা করব আগামী বছরও যাতে এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমরা খুবই আনন্দ করেছি। তবে বাংলাদেশি কোনো স্টল কিংবা তাদের অংশগ্রহণ না থাকায় প্রবাসীদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। হাতে গোনা 2-1 জনের দেখা মিলে আন্তর্জাতিক এই উৎসবে। বাংলাদেশের কোনো অংশগ্রহণ না থাকায় হতাশ হন প্রবাসীরা। আমাদের দেশের পতাকাটা দেখি না, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। বাংলাদেশের স্টল থাকলে আরো ভালো লাগতো। বিভিন্ন জায়গা থেকে স্টল বসছে, আমরা এসেছি ঘুরতে, আনন্দ করতেছি অনেক। জাপান, চীন, ভারত, আয়ারল্যান্ড এবং স্পেন সহ বিভিন্ন দেশের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। প্রতি বছরেই এপ্রিল মাসে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবের নাম ছিল ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আন্তর্জাতিক এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে নতুন করে তুলে ধরা সম্ভব। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।